এই টেনশনেই আমার ঘুম আসছে না, বাড়া কি যে হয়। হ্যাঁ, মিডিয়া বললো এবং সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আলাপ চলে আসছে জেট এন্ড সি যুদ্ধ বিমান আসতেছে, এবং এটা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি, আপনারা দেখবেন। JF-17 এর ব্যাপারেও কথা হচ্ছে যে সেটাও নাকি প্রায় ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন, চীনের তৈরি জেট এন্ড সি এবং পাকিস্তানের কাছ থেকে JF-17 যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। সেই বিমান ওরা একটা না দুটো না 20টা কিনেছে। 20টা বলি অর্ধেকটুকু বিড়ি কারো কাছে হবে? ঘুম আসছে না। তুরস্কের তৈরি বিশেষেরা T-129 অ্যাটাক হেলিকপ্টারও ওড়ার অপেক্ষায় বাংলার আকাশে। ইউরোফাইটার টাইফুনের ভিতরে উনি বসেছিলেন। টাইফুন এবং রাফালের মধ্যে মানে কোথায় এগিয়ে আছে টাইফুন আর কি। ভারতের মানে অ্যাটাক হেলিকপ্টার কিন্তু প্রায় 130 টাকা যাবে না, কলকাতায় থাকা যাবে না। এই বাংলাদেশের একদম গা ঘেঁষা, এরা ও ফাইটার বিমান কিনে ফেলেছে। এখন এই যে ঘর চেঞ্জ করে নিয়ে যাওয়া লাগবে, হয় গুজরাটে নাহলে পাঞ্জাবে। কাছাকাছি গা ঘেঁষে থাকা যাবে না, কারণ কোথাও কখন এরা কিছু একটা করে বসে। এটা মাথা খারাপ লোক, এরা ফেলানির বদলা নিতে পারে, এরা কিছু একটা করতে পারে। তো এদিকে থাকা যাবে না। তোমরা আমাকে বন্ধুরা একটু সাজেশন করো, গুজরাটে ভালো হবে নাকি মহারাষ্ট্র অথবা তোমার পাঞ্জাবের দিকে দূরে চলে যায়। বাংলাদেশ থেকে কাছাকাছি থাকা যাবে না, বুঝলে। 8,517 টাকা সঞ্চয় করেছি, সঞ্চয় আছে এখন ব্যাংকে। ও টাকাটা খরচা করা যাবে না, ওদিকে যে একটা ঘরটর কিছু একটা কিনে ফেলবো, অথবা ওই 8,000 টাকার এই টেনশনেই আমার ঘুম আসছে না, বাড়া কি যে হয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো বাংলাদেশের আকাশ শক্তিশালী হচ্ছে, মানে আকাশে শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ। মানে এই নিউজটা মানে বেশ কয়েকটা মিডিয়াতে দেখলাম আর কি, নিউজ মিডিয়াতে দেখলাম। মানে এখনও অথেন্টিক মানে অন্যান্য যে মেইন স্ট্রিমের যে নিউজ মিডিয়াগুলি আছে সবাই আসলে এই একেবারে মানে নতুন এই খবরটা এই কিছুক্ষণ আগেই আমি দেখলাম। তো এটা এখন পর্যন্ত ওভাবে সার্কুলেশন হয় নাই, বাট আমার চোখে দুটা নিউজ মিডিয়া বললো এবং সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আলাপ চলে আসছে। আকাশে শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ, সেটা বলতেছে বিডি টুডে। তো এখানে কি ভিতরে যে খবরটা সেটা হচ্ছে যে ইতালি থেকে 10টা ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান শব্দের চেয়েও দ্বিগুণ গতিজার, সেটা মানে বাংলাদেশ কিনতেছে। মানে বলা হচ্ছে যে আসছে আরও যুদ্ধবিমান। তুরস্ক থেকে 6টা T-129 অ্যাটাক হেলিকপ্টার দিন রাত আক্রমণ ও গোয়েন্দা মিশনে পারদর্শী। এবং চীন থেকে তো আমরা জানি যে জেট এন্ড সি যুদ্ধবিমান আসতেছে, এবং এটা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি, আপনারা দেখবেন। এবং এখানে জেট এন্ড সির মানে অজানা কিছু তথ্য আছে। মানে এটা তো আমরা জানি যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এবং চাইনিজ যে প্রযুক্তি এটার সাথে কতটা মার্চ করা যায় আর কি, এবং সেটার একটা সফলতা পাকিস্তান ভারতের লড়াই আমরা দেখছিলাম যে পাকিস্তান সেটা পেয়েছে আর কি। জেট এন্ড সির অজানা কিছু ইনফরমেশন মানে যেটা আমার চোখে মনে হচ্ছে, তো এটার উপরেও আমি আলাদা ভিডিও বানিয়েছি, আপনারা দেখবেন। JF-17 এর ব্যাপারেও কথা হচ্ছে যে সেটাও নাকি প্রায় 16টা মানে পারচেজের দিকে এগুচ্ছে, বা মানে এটা কনফার্ম হয়েছে আর কি। তো দেখেন এখানে কালের কণ্ঠ, তারা প্রথমেই আমি মানে সকালেই আমি দেখলাম যে তাদের এই নিউজটা আর কি, এবং 15ই অক্টোবর তারা এই নিউজটা বের করেছে, আকাশে শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ। মানে এই একই টাইপের হেডলাইন বেশ কয়েক জায়গাতে। আমি একটু পড়ব আর কি। এখানে আমি ইনফরমেশন মানে নিউজের ইনফরমেশনটা আমি শেয়ার করব, এবং পরে ইউরোফাইটার টাইফুন এবং রাফালের মানে কিছু মানে গুরুত্বপূর্ণ তুলনা আছে আর কি, মানে যেখানে টাইফুনকে আমরা এগিয়ে রাখতে পারি আর কি। তো সেটাকে তুলে ধরবো। এবং তুরস্ক থেকে আমরা যে অ্যাটাক হেলিকপ্টার পাচ্ছি T-129, এবং আমরা প্রতিবেশী ভারতের মানে অ্যাটাক হেলিকপ্টার এবং অন্যান্য হেলিকপ্টার যেগুলি বহর যেগুলি আছে সেটার একটা পরিসংখ্যান আমরা এখানে দিতে চাইবো আর কি। তো খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমার মনে হয় যে ভিডিওটা, সাথে থাকবেন এবং একটু শেয়ার করে দেবেন। ভিডিওটা শেয়ার করলে মানে অনেকে বাংলাদেশের এই জিনিসগুলা মানে এই খবরগুলি জানতে চায় আর কি। তো দেখেন এখানে কালের কণ্ঠের যে নিউজটা, আকাশে শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ, তো সেখানে ভিতরে তারা বলতেছে যে বাংলার আকাশ রাখিব মুক্ত, এই মূল মন্ত্রে
প্রতিষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনী। দেশের আকাশসীমাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করাই এই বাহিনীর প্রধান কাজ। তবে দীর্ঘ সময় ধরে বাহিনীটির পর্যাপ্ত আধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টারের অভাব রয়েছে। এই অবস্থায় দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ও বিমান বাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন, চীনের তৈরি J-10C এবং পাকিস্তানের কাছ থেকে JF-17 যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশিদেরকে যত বোকা ভেবেছিলাম এত বোকা কিন্তু ওরা না। পাকিস্তান আমাদেরকে যে বিমান দিয়ে পোঙা মেরে দিল কয়েকটা দিন আগে, সেই বিমান ওরা একটা না দুটো না 20টা কিনেছে। বলি অর্ধেকটুকু বিড়ি কারো কাছে হবে? ঘুম আসছে না। সেই সঙ্গে তুরস্কের তৈরি বিশ্বসেরা T-129 অ্যাটাক হেলিকপ্টারও ওড়ার অপেক্ষায় বাংলার আকাশে। তারা আরও বলতেছে যে দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায় 2027 সালের মধ্যে ইতালির কাছ থেকে 10টি 4.5 প্রজন্মের মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্কের কাছ থেকে আমরা দেখছি যে আমাদের বিমান বাহিনী প্রধান আমি আমার আগের ভিডিওতেও বানিয়েছি যে ইউরোফাইটার টাইফুনের ভিতরে উনি বসেছিলেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর একটা টিম ওখানে গিয়ে টাইফুন চালিয়েওছেন আর কি, আকাশে উড়িয়ে টেস্ট করেছেন আর কি। তো এটা ভালো, মানে ইউকে, তারপরে হচ্ছে যে ইটালি, স্পেন, জার্মানি, মানে এই 4টা দেশ মিলে এই এয়ারক্রাফটটা তৈরি করা হয়। এবং যখন ওই রাশিয়ার মিগের একটা থ্রেট ছিল, তো এখানে অনেক কিছু মানে মাইলেজ আছে আর কি, মানে যেখানে হয়তো রাশিয়ার বা অন্যান্য যে সমসাময়িক যে প্লেনগুলো, জেট ফাইটারগুলো আছে, সেখান থেকে একটু টাইফুনকে আগিয়ে রাখা যায় আর কি। তো এইটা মানে কোন কোন জায়গাতে আবার টাইফুন আগিয়ে আছে সেটা নিয়ে আমি এই নিউজের পরে আলাপ করতেছি। এবং তুরস্কের কাছ থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ। এজন্য নীতিগত অনুমোদন এবং দুই দেশের সরকারের সমঝোতার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করতে বলা হয়েছে। ইতালি ও তুরস্কের প্রতিনিধি বা অনুমোদিত সংস্থার সঙ্গে সরাসরি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এটা আসলে মানে খুব একটা ভালো দিক। এবং আমরা দেখছি যে ডক্টর ইউনূস মানে ইটালি সফরে মানে গেছেন আর কি, এবং আমার মনে হয় যে এই তার পরিপ্রেক্ষিতেই হয়তো আমরা এই নিউজগুলো আমরা আজকে দেখতে পেলাম। বিমান বাহিনীর একজন এয়ার ভাইস মার্শালকে সভাপতি করে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রতিনিধির সমন্বয়ে 12 সদস্যের কমিটি করতে বলা হয়েছে। কমিটিতে প্রধান উপদেষ্টার কার্যালয়, প্রধান প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, সশস্ত্র বাহিনী বিভাগ, বিমান সদরের বিশেষজ্ঞরা থাকবেন। এসব মন্ত্রণালয় বা বিভাগকে চলতি মাসের 20 তারিখের মধ্যে প্রতিনিধি মনোনয়নের জন্য অনুরোধ করেছে বিমান সদর। এই আন্তঃ মন্ত্রণালয় যৌথ কমিটি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইতালি ও তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবে। এই ক্রয় চুক্তি 2025-26 অর্থ বছরের মধ্যেই করতে চায় বিমান বাহিনী। এর আগে চলতি বছরের এপ্রিলে চীনের প্রতিনিধিদের সঙ্গে J-10C মাল্টিরোল যুদ্ধবিমান কেনার আলোচনা হয়েছিল। পরে $220 কোটি বাংলাদেশি মুদ্রায় 27,060 কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি 20টি J-10C মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এই ব্যয়ের মধ্যে এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ, অন্যান্য খরচ অন্তর্ভুক্ত। একই সঙ্গে পাকিস্তানের কাছ থেকে 16টি JF-17 যুদ্ধবিমান কেনার চুক্তি করা হয়েছে। এই 16টি বিমান কেনায় খরচ ধরা হয়েছে $720 মিলিয়ন বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 8,856 কোটি টাকা। যুদ্ধবিমান ও হেলিকপ্টার ক্রয়ে গঠিত কমিটি খসড়া চুক্তিপত্র নিরীক্ষণ করতে পারবে। এছাড়া G2G পদ্ধতিতে ইতালি, তুরস্কের সরকারের অনুমোদিত সংস্থার কাছ থেকে এসব যুদ্ধবিমান কেনার বিষয়টি যাচাই বাছাই করবে। মানে ওই দুর্নীতি যেন না হয় ভাই, মানে এখনই খুব টেনশন, তারপরে এক্সিট প্ল্যান, নানা রকমের উপদেষ্টাদের নিয়ে ওই এনসিপির মানে নেতারা কথা বলতেছে আর কি। তো এই ক্রয়ে যেন কোনো দুর্নীতি না হয় আর কি। যুদ্ধবিমান সংরক্ষণ, সহায়তা, সংস্করণ পদ্ধতি, প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ ব্যবস্থাপনা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় চুক্তিপত্রে উল্লেখ করা হবে। কমিটির দর কষাকষির মাধ্যমে এসব যুদ্ধবিমানের চূড়ান্ত মূল্য নির্ধারণ
মানে আমি বলেছি যে জে-10সি আমার মানে হিসাবে মানে একেবারে $1.2 বিলিয়ন বলা হচ্ছে যে ফাইটারের দাম, এবং ট্রেনিং এবং মেনটেন্যান্স এবং অন্যান্য জিনিস মিলিয়ে আরও $1 বিলিয়ন বাড়তি দেখানো হচ্ছে। তো আমি যদি শুধু প্লেনের যে জেট ফাইটারের দাম হিসাব করি তাহলে কিন্তু পার এয়ারক্রাফট $60 মিলিয়ন হয়, এটাও কিন্তু বেশি। পাকিস্তান যে জে-35 কিনতেছে স্টিল এয়ারক্রাফট, অনেকে বলতেছেন মার্কেটে শোনা যায় যে জে-35-এর স্টিল যেই বিমান সেটার মার্কেট মূল্য মানে বাজার দর যেটা আর কি মানে শোনা যায় আর কি বাজারে এইসব ইনফরমেশন ঘুরতেছে, এবং অনেকে বলেন যে এখানে এটার এক একটার মূল্য হচ্ছে যে মানে $70-80 মিলিয়ন, এবং তারা মানে পাকিস্তান যেটা করতেছে মানে 50% ডিসকাউন্টে এটা ওই 35 বা 40 মিলিয়ন ডলারে পাচ্ছে আর কি। তাইলে মানে আমরা যদি শুধু এয়ারক্রাফটের হিসাব চিন্তা করি আর কি মানে জেট ফাইটারের, তো সেখানে কিন্তু কোথায় তারা 35-এ কিনতেছে বা $40 মিলিয়ন কিনতেছে, মানে আমরা জেট ফাইটার জে-10সির সেটা ওই শুধু যেই মানে জেট ফাইটার এটার মূল্য পড়তেছে $60 মিলিয়ন, এবং ট্রেনিং মেনটেন্যান্স এগুলি আরও মিলিয়ে এটা পড়তেছে একটা জেট ফাইটার $110 মিলিয়ন। তো এইটা কিন্তু দামটা একটু আমার কাছে বেশি মনে হয়। অনেকে আপনারা বলছেন যে এখানে গোলা বারুদ আছে এইটা ওইটা, তো গোলা বারুদের ওই মানে PL-15-এর দাম বা কত, আমরা কি হাজার হাজার PL-15 আনবো, সেটা তো না। তো এইগুলি যাই হোক, আমার মনে হয় যে মানে গোলা বারুদের দামও এরকম একদম বিশাল আকারের একটা ফিগার এটা হবে, এটা মানে মানানসই কথা যুক্তি হইল না আর কি। তো আমার মনে হয় যে এখানে যারা নাকি এক্সপার্ট আছেন তাদের কাছ থেকেও একটু ওপিনিয়ন চাইবো আর আমি আপনাদেরকে আরও একটা জিনিস ইনফরমেশন দেই, সেটা হচ্ছে যে টাইফুন এবং রাফালের মধ্যে মানে কোথায় এগিয়ে আছে টাইফুন আর কি। তো দেখেন এখানে উচ্চ গতি সাধ্যতা ও ক্লাইম পারফরমেন্স, টাইফুন ডিজাইন করা হয়েছিল উচ্চ গতিতে দ্রুত মানে অ্যাক্সেলারেশন ও উচ্চ ওঠানামার সক্ষমতা বজায় রাখতে আর কি। রাফাল তুলনায় টাইফুন উচ্চতায় ও উচ্চ গতিতে কিছুটা ভালো রাখতে পারে। এনার্জি রিজার্ভ, টাইফুন সাধারণত উন্নত এনার্জি ব্যবস্থাপনা এবং উচ্চ অপারেশনাল উচ্চতা বজায় রাখার ক্ষেত্রে একটু এগিয়ে থাকতে পারে। এয়ার সুপিরিয়রিটি এবং ডগ ফাইট এ ভালো পারফরমেন্স টাইফুন মূলত একটি এয়ার সুপিরিয়রিটি দৃষ্টিকোণ এর উপর ডিজাইন করা হয়েছে, অর্থাৎ চাহিদা থাকা অবস্থায় শত্রু বায়ু যুদ্ধে ভালো পারফর্ম করা। বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, এখানে বিভিআর যুদ্ধেও টাইফুন কিছু ক্ষেত্রে বেশি সুবিধা পেতে পারে বলে আলোচনা আছে। রাডার ও সেন্সর ইন্টিগ্রেশন ও আপগ্রেড সম্ভাবনা, টাইফুনের ডিজাইনের এমনভাবে করা হয়েছে যাতে বিভিন্ন নতুন রাডার, সেন্সর ও যন্ত্রাংশ আপগ্রেড করা সহজ হয়। উদাহরণস্বরূপ ইউরোফাইটার কনসোর্টিয়াম রাডার এবং ইলেকট্রনিক যন্ত্রগুলো মডুলার ডিজাইন রাখে যাতে ভবিষ্যতে উন্নয়ন সম্ভব হয়। তো জেট ফাইটার মানে টাইফুনের যে আপগ্রেডেশনের যে সুবিধা আছে ন্যাটো বিমান বলা হয়, এবং এগুলির সমস্ত কিছুই মডেল এবং এটার আপগ্রেডের এইগুলি সব যাচাই বাছাই করে কিন্তু ওই চাইনিজ এয়ারক্রাফট মানে জেট ফাইটারগুলি আসলে বানানো হয়, এবং আমার মনে হয় যে এগুলিকে ওই চাইনিজ মানে সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করে মানে একটা সিঙ্গেল মানে প্ল্যাটফর্মে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর সমস্ত জেট ফাইটার চালানো যাবে, এটা আমার বিশ্বাস। এটা আমার মনে হয় যে বিমান বাহিনীর মানে যারা এক্সপার্ট আছেন তারা যাচাই বাছাই করেই এটা মানে কিনেছেন বা কিনতে যাচ্ছেন আর কি। উচ্চ ও দ্রুত প্রতিক্রিয়া রিয়াকশান ও গতি ক্ষমতা উচ্চ গতিতে, মানে এই ম্যানুভার যেটা আর কি খুব দ্রুত এটা মানে বলা হচ্ছে যে টাইফুন এটা করতে পারে। টাইফুন ডিজাইন করা হয়েছে যাতে উচ্চ গতিতে, বিশেষ করে ট্রান্সসনিক ও সুপারসনিক গতিতে মানে এটা ম্যানুভার করতে পারে খুব দ্রুত নিয়ন্ত্রণ পরিবর্তন ও মোড় নেওয়ার ক্ষমতা ভালো থাকে। অর্থাৎ যখন যুদ্ধ উচ্চ গতিতে চলে টাইফুন কিছু দিক দিয়ে সুবিধা পেতে পারে, মানে সুবিধা পায় কার সাথে, ওই রাফালের সাথে আর কি। এবং আমি শুরুতেই বলেছিলাম যে এই বিমানটা আসলে মানে ইউরোফাইটার টাইফুনটা করাই হয়েছিল যে রাশিয়ার যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট মানে মিগের মধ্যে যে জিনিসগুলো তারা তৈরি দিয়েছে আর কি, তো সেটা থেকে তারা যেহেতু মানে ওয়েস্টার্ন ব্লক আর কি মানে ইউরোপিয়ান ইউনিয়ন, তো সেখানে তো রাশিয়ার একটা বরাবরই একটা মানে ভয় আছে তাদের মধ্যে, তো তারা এইটাকে মাথায় রেখেই ইউরোফাইটার টাইফুনটাকে ডিজাইন করে। নিম্ন ও মাধ্যম লোডে ভালো পারফরমেন্স, মানে এটা একটু লাইট ওয়েটে কিন্তু ভালো পারফর্ম করে। যেহেতু টাইফুন মূলত লাইট লোড অবস্থায় ডিজাইন করা হয়েছিল, বেশ ভারী অস্ত্র বা ট্যাঙ্ক সহ না, সে কারণে ভারী অস্ত্রবাহী ফ্লাইটে সীমাবদ্ধতা থাকতে পারে।
তবে নিম্ন বা মাঝারি লোডে টাইফুন ভালো পারদর্শিতা দেখাতে সক্ষম। খুব লাইট ওয়েটের যে অস্ত্র গোলাবারুদ আছে সেটা যদি এখানে সংযোজন করা হয়, এটা রাফালের চেয়ে ভালো পারফর্ম করবে। তো দেখেন, জেট ফাইটারের মধ্যে সব কিছুই থাকবে এবং এখানে মানে আপনি যুদ্ধ জয় করবেন তা কিন্তু না। এখানে যুদ্ধ জয় করতে গেলে অনেক কিছু আসলে নির্ভর করে, মানে কৌশল নির্ভর করে, গোয়েন্দা ইনফরমেশন, মানে ইন্টেলিজেন্স রিপোর্ট, মানে একদম রিয়েল টাইম রিপোর্ট এগুলি লাগে, ইলেকট্রনিক যুদ্ধে দক্ষতা লাগে, মানে আপনার কতটুকু ক্যাপাসিটি, এখানে ড্রিল করতে হবে। মানে ইটালি, চায়না, পাকিস্তান, এখন সবাইকে নিয়ে যদি বাংলাদেশ এয়ারফোর্স যদি ড্রিল করতে দেখি আমরা, আমার মনে হয় যে এগুলি রেগুলার আমরা দেখবো এবং এগুলো করতে করতে মানে জেট ফাইটার যারা চালাবে পাইলট, তাদেরও কিন্তু আসলে এক্সট্রিম লেভেলের দক্ষতা লাগবে এবং প্রশিক্ষণ লাগবে আর কি। তো এটা অবশ্যই ইলেকট্রনিক যুদ্ধে দক্ষতা লাগবে এবং পাইলট প্রশিক্ষণ লাগবে এবং মেনটেন্যান্সের ব্যাপারগুলি আছে, মানে আমরা কতটা সাপোর্ট পাবো তাদের কাছ থেকে, এবং অস্ত্র সিস্টেম ইত্যাদির সমন্বয়ের মানে উপরেই কিন্তু আসলে একটা যুদ্ধে সফলতা নির্ভর করে। দেখেন, এখানে T-129 অ্যাটাক মানে হেলিকপ্টার তুরস্ক থেকে আমরা কিনবো বলা হচ্ছে 6টা, এবং মানে ভারতের আসলে যদি আমরা কম্পেয়ার করি, মানে ভারতের মানে অ্যাটাক হেলিকপ্টার কিন্তু প্রায় 130টা, 120 থেকে 130টা, এবং অর্ডার দেওয়া আছে মানে আরও 200টা যোগ হতে পারে আর কি, মানে বিশাল বহর। তা আমরা তো আসলে মানে কোনো দেশকে আক্রমণ করব না, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যা লাগে সেটাই আমরা করবো আর কি। তো HAL রুদ্রা ALHWSI মানে ভারতের তৈরি, এবং আর্মি তাদের এয়ারফোর্স এগুলি ব্যবহার করে, এবং 90টা তাদের আছে বলা হচ্ছে। HAL LCH মানে প্রচণ্ড, এটা ভারতের তৈরি, আর্মি ব্যবহার করে এবং এয়ারফোর্স ব্যবহার করে, এবং 10টা-15টা মিলে তাদের এরকম আছে, 10টা থেকে 15টার মধ্যে তাদের এই ফিগারটা আছে, এবং আরও এখানে যোগ হচ্ছে আর কি। মানে H-64E মানে অ্যাপাচি যুক্তরাষ্ট্রের এখানে আছে, এয়ারফোর্স এবং আর্মি ব্যবহার করে 25টা আছে আর কি, এবং Mi-35 রাশিয়ান এবং এয়ারফোর্স এটা ব্যবহার করে 10টা থেকে 15টা এখানে তাদের আছে। তো যাই হোক, আমাদের আসলে নিজেদের একটা সক্ষমতা তৈরি করার একটা বিষয় আছে, এবং সেখানে বাংলাদেশ এয়ারফোর্স মানে কাজ করে যাচ্ছে। মানে বাংলাদেশের সক্ষমতা আমরা দেখতে চাই সামরিক ক্ষেত্রে, এবং বাংলাদেশ পিছিয়ে থাকবে না, দুর্বল একটা রাষ্ট্র হবে না। মানে আপনার সামরিক ক্ষেত্রে যতটা আপনি শক্তিশালী হবেন, আপনার পররাষ্ট্র নীতি মানে অতটাই শক্তিশালী হবে। বাংলাদেশের দুই দিকেই এখন সমস্যা, মানে এদিকে ভারত আছে, আবার ওইদিকে মায়ানমার আরাকান বাহিনী আছে। বা ডক্টর ইউনূস যেভাবে দেশটাকে মানে আন্তর্জাতিকভাবে শক্তিশালী রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করতেছেন, মানে নতুন সরকারকেও কিন্তু এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে। আমরা আসলে আর পিছিয়ে থাকতে চাই না, দুর্বল রাষ্ট্র হয়ে থাকতে চাই না। তো বন্ধুরা, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন, ভিডিওটা যারা দেখতেছেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক কমেন্ট করবেন আর কি। আমার চ্যানেলে অনেক বিষয়ে নতুন নতুন ভিডিও আপনারা পাবেন আর কি, এবং আমার মনে হয় যে চ্যানেলে ভিজিট করে আপনারা সেসব ভিডিও দেখতে পারেন। তো এখনকার মতো এটুকুই, সবার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।